সকালে আজকে প্রথম ঘন্টা আমরা আছি সমাজকর্মী তন্দ্রা ভট্টাচার্যের সাথে। আপনার স্কুল জীবন বোধহয় শুরু হয়েছিল সাতক্ষীরার? না, আমার স্কুল জীবনটা শুরু হয়েছিল ঝিনাইদহে। আচ্ছা আচ্ছা, তবে এসএসসি পাস করেছেন আপনি আমি সাতক্ষীরা থেকে। জি, স্কুল জীবনের অভিজ্ঞতা যদি জানতে চাই কেমন ছিল? বেশি কিছু নাই, ওই যে বললাম ছোটবেলায় স্কুল বদল করতে হ্যাঁ হয়েছে। স্কুল বদল হতে মেমোরেবল কিছু নাই আমাদের, মানে আমাদের সবকিছু ওই মানে পরিবার কেন্দ্রিক, মানে বাবা মা ভাই বোন সবাই মিলে। তবে আমরা দুই ভাই বোন একসাথে পড়তাম যেহেতু আমাদের মধ্যে অনেক বেশি ছিল, মানে আমি মেয়েদের সাথে আমার বন্ধুত্বটা কম হতো, ভাইয়ের বন্ধুদের সাথে বন্ধুত্বটা আমার বেশি হতো। তার জন্য আমার ওই লাভ ঝাঁপ দেওয়া এইসব গুলো বেশি ছিল। এমনি স্কুলের যে বিভিন্ন খেলাধুলা কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড, হ্যাঁ আমি এগুলোতে নিয়মিত অংশগ্রহণ করতাম, তারপরে গান শিখতাম, নিয়মিত নাচও শিখতাম। কিন্তু এইগুলোর পাশাপাশি যে খুব বেশি আমি যে ইন্টারেস্ট ফিল করতাম তা কিন্তু করতাম না। আমার মনে হতো কখন একটা মিছিল যাবে আমি সেখানে একটু লিড দেব, কখন জাতীয় সঙ্গীত হবে আমি সবার আগে দাঁড়াবো, পতাকাটা যখন উত্তোলন হবে স্কুলে আমি সবার আগে যে দড়িটা ধরতে পারি, মানে একটু এটা লিডারশিপ নেওয়ার একটা টেন্ডেন্সি ছিল আচ্ছা ছোট থেকে। তখন প্ল্যানটা কি ছিল, মানে বড় হয়ে কি হবেন? কোনো প্ল্যানই ছিল না, কোনো প্ল্যানই ছিল না। পড়াশোনা কেমন ছিল? পড়াশোনা খুব ভালো ছিলাম না, মিডিয়াম, সময় দিতাম না তো পড়াশোনার জন্য। মনে হতো ওটা তো করতে হবে, করব, কিন্তু আসল কাজগুলো করিনি। আচ্ছা, বাবা এবং মার মধ্যে কে বেশি আপনাকে শাসন করতো? আমাকে শাসন কেউই করতো না, মানে বাবা প্রচন্ড প্রশ্রয় দিতেন, আর মা বাবার ভয়তে কিছু করতে পারতো না। মানে আমরা ভাই বোনরা এত বেশি বাবার অনুগত ছিলাম, মা একটু চোখ টোক রাঙালেও শাসন মা করতে পারতো না, কিন্তু বাবার অসীম প্রশ্রয় ছিল আমাদের প্রতি। যে আমার ছেলে মেয়েরা তারা তো আছে তাদের মতন, তারা তো বাইরে যায় না, আড্ডা মারে না, যা কিছু করে ঘরের মধ্যেই তো করে। এটা বাবার একটা খুব সাপোর্ট ছিল আমার প্রতি। এবং আজকে আমি যে মাছরাঙা টেলিভিশনে বসে, আমার বাবা মারা গেছেন আজকে 10 বছর, আমি বাবার সম্বন্ধে কিছু কথা বলতে পারছি, এই বলার জায়গাটা কিন্তু আমার এখনো পর্যন্ত অনেক জায়গায় হয়নি। মানে আমি তো শুধু আমার কথাই বলি, আমার সংগঠনের কথা বলি, আমার তো একটা ছেলেবেলা ছিল, সেটা তো ভুলে যাওয়ার মতন অবস্থা। কিন্তু আজকে এখানে এসে আমার একটা নতুন ফিলিংস হচ্ছে যে আমি সব কথা বলতে পারছি, আমার ছোটবেলা, আমার ভাই বোন, আমার মৃত বোনটার কথা, আমার মৃত দেবরটার কথা, মানে সবার কথাগুলো যে আমি বলতে পারছি, এটা মনে হচ্ছে যেন আমার আজকে এখানে একটা নতুন পাওয়া। আমরা মনে করি যে একজন সফল মানুষের সফল হয়ে ওঠার পেছনে তার ছোটবেলার একটা ভূমিকা থাকে। হ্যাঁ, সেটা অবশ্যই। এবং সেজন্যই আমরা সফল মানুষদের ছোটবেলার গল্প আমাদের দর্শকদের সাথে ভাগাভাগি করে নিতে চাই। পড়াশোনার প্রসঙ্গ যেহেতু এলো, আপনি তো ছাত্র অবস্থায় মানে এসএসসি পরপরই আপনার বিয়ে হয়ে যায়। এরপর কি লম্বা বিরতি ছিল নাকি পড়াশোনা চালিয়ে গেছেন? কিছুটা গ্যাপ ছিল, ওই গ্যাপেই চালিয়ে গেছে আর কি। বাচ্চা হয়ে যায়, বাচ্চা একটু বড় হলে একটা শেষ করি, আবার কিছুদিন পরে বছর 5 পরে হয়তো ডিগ্রিটা শেষ করলো, মানে এইভাবেই, মানে ধারাবাহিকভাবে কিন্তু আমার এগুলো সম্ভব হয় না। আচ্ছা, গ্যাপে যে চালিয়ে গিয়েছেন পড়াশোনা, আপনি যেটা বলছিলেন যে অত মনোযোগী ছিলেন না, তো এই গ্যাপে চালিয়ে যাওয়ার পেছনে কি অনুপ্রেরণা কাজ করেছিল যে পড়াশোনা শেষ করতেই হবে, আমাকে এটা হতেই হবে? এটা আমি বুঝলাম যখন আমার ছেলেকে বড় করতে হলো। ছেলেকে পড়াশোনা করাতে গেলে মাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। মাকে লেখাপড়া না জানলে সন্তানকে মানে তৈরি করা যাবে না। আমি কিন্তু যেটুকু লেখাপড়া করি, আমি এখনো পড়াশোনা করি খুব, শুধুমাত্র আমার সন্তানদের জন্য। এবং এটার পিছনে আমার স্বামীর উৎসাহটা অনেক বেশি ছিল। কখনো তার প্রেশার ছিল না, কিন্তু তার উৎসাহ ছিল। আমি কিছু করলে সে বাধা দিত না কখনো। এবং আমার সন্তানকে পড়াশোনার জন্যই কিন্তু আমি নিজে পড়াশোনাটা চালাই গেছি। বাহ, আপনি বলছিলেন যে উদীচীর মাধ্যমে আপনি প্রথম সাংগঠনিক ভাবে কোনো কাজ করতে শুরু করেন। সেখানে শুরুর দিকে কি ধরনের কাজের সাথে জড়িত ছিলেন? আমি গিটারের শিল্পী ছিলাম। আচ্ছা আচ্ছা। ওখানে গিটার শিখতে যে আমরা প্রথমেই তো আপনারা জানেন উদীচীতে তো সেই বোমা হামলার থেকে শুরু করে হেন জিনিস নাই, আন্দোলন, এই যে শহীদ মিনারে যাওয়া, স্মৃতিসৌধে যাওয়া, এইগুলো না কিন্তু আমি উদীচীর থেকে আমার শুরু হয়েছে। এইগুলো কিন্তু আমার ছোটবেলায় ছিল না, যেহেতু আমাদের স্কুলগুলো না, আমরা সরকারি কোয়ার্টারে থাকতাম, এগুলো আমাদের মধ্যে ছিল না। আমার এইগুলো শুরু হয়েছে উদীচীতে আসার পরে, যে আমাকে 16 ডিসেম্বর
উদযাপন করতে হবে। হ্যাঁ, উদযাপন করতে হবে, আমাকে 26শে মার্চ উদযাপন করতে হবে, আমাকে পয়লা বৈশাখ উদযাপন করতে হবে। এই যে দিবসগুলো বা এই যে সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ড আমি কিন্তু উদয়চিত থেকে শুরু করেছিলাম। পরবর্তীতে এসে মহিলা পরিষদে এসে তখন এইগুলো না আমার আবার হয়ে গেল, মানে অ্যাডজাস্ট হয়ে গেল, মানে করতেই হবে, এগুলো না করলে আমি ভালো থাকবো না, মানে এমন একটা অবস্থা। যেমন কালকে নবান্ন হলো যশোরে, আমি থাকতে পারিনি। আমার সারা দিন ওই ফেসবুকে যেটুকু ছবি দেখলাম, মনটা ছিল কিন্তু আমার ওই ময়দানে টাউন হল মাঠে আমার মনটা পড়েছিল, কিন্তু আমি সেখানে অংশগ্রহণ করতে পারিনি। এই যে সাংগঠনিক চেতনাটা এসছে কিন্তু আমি সংগঠন করি বলে, এই যে সামাজিক কর্মকাণ্ডগুলো না আমার এসছে আমি সংগঠন করি বলে। আমি যদি সংগঠন না করতাম তাহলে এইগুলো আমাকে ছুতো না। আমি তো রাজধানীতে আছি, আমি খুব ভালো জায়গায় আছি, আমার তো এইগুলো মনে করার কিছু নাই, ঠিক তাই। কিন্তু সবকিছুর পিছনে কিন্তু সংগঠন। জি, এবং সেই জন্য আপনি বলছেন যে যশোরেই বেশি সময় থাকতে আপনি হ্যাঁ। স্বাচ্ছন্দ্য বোধ করেন, হ্যাঁ। ঢাকায় খুব কম আসা হয় হ্যাঁ। আপনার। মহিলা পরিষদের সাথে যখন যুক্ত হলেন সেখানকার কার্যক্রম সম্পর্কে একটু শুনতে চাই। মহিলা পরিষদ হচ্ছে আমার আত্মার আত্মা। মহিলা পরিষদ প্রতিষ্ঠিত সভানেত্রী কবি সুফিয়া কামাল, ওনার সম্মান তো ছোট থেকে জানতাম, কিন্তু মহিলা পরিষদে আমার আশা হচ্ছে ওখান তৎকালীন সভাপতি হাইবা শিফা, ওনার হাত ধরে, এবং উনি আমাকে একটা নতুন পৃথিবীর সন্ধান দিলেন। আমি তখন কম বয়সী ছিল, তখন জানতাম একটা ভালো দামি শাড়ি দামি গহনা পরলেই বলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি হয়। মহিলা পরিষদে আসার পরে ওনার হাত ধরে যখন আমি পথ চলা শুরু করলাম, তখন উনি কিন্তু আমাকে ওনার আচরণে আমি প্রথম বুঝতে পারলাম যে একটা মেয়ের শাড়ি গহনাতেই সৌন্দর্য আসে না, সৌন্দর্য আসে মনের সৌন্দর্য থেকে। মন যখন সুন্দর হবে তখন তার চেহারা অটোমেটিকলি তার সৌন্দর্য এসে যাবে। অর্থাৎ সাজগোজের কিন্তু খুব একটা প্রয়োজন নাই। আমাদের ওই মহিলা পরিষদ আমরা আত্মায় ধারণ করে নিছি। আমরা মনে করি নারীর ক্ষমতায়ন, নারী পুরুষের সমতা, বাল্য বিবাহ রোধ, যৌতুক বিরোধ, এবং এই কাজগুলো না যে করার মধ্যে কত আনন্দ, কত তৃপ্তি। একটা নির্যাতিত মেয়ের পাশে যখন দাঁড়ায়, একটা ধর্ষণের একটা মেয়ের পাশে যখন আমরা যে দাঁড়াই, তখন মনে হয় কি যে আমি আসলে বোধহয় একটা কাজ করলাম। এই কাজগুলো সম্পর্কে বিস্তারিত ভাবে আলাদা আলাদা ভাবে শুনতে চাই, তবে মাঝখানে সংবাদ জানবার সময় হচ্ছে, আমরা একটু সংবাদ জেনে আসি। দর্শক, সংবাদ জানতে চলে যাচ্ছেন নিউজ স্টুডিওতে, সেখানে আমাদের